আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। ট্রান্সফার মার্কেটে বার্সেলোনা এই মুহূর্তে যে মুভমেন্টগুলো করছে সেটা করার আগে সবচেয়ে বেশি করে আরও একবার আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বার্সেলোনার কাছে আসলে স্যালারি সংক্রান্ত সেই ইস্যুগুলো রিজলভড আছে কিনা। সাম্প্রতিক সময়ে হাভিয়ার তেবাস আরও একবার ইনডিরেক্টলি ব্যাপারটার দিকে ইঙ্গিত করেছেন। এই যে আমরা নিকো উইলিয়ামসকে কেন্দ্র করে এত নাটক সিনেমা দেখলাম, এটার পেছনে একটা বড় রকমের কারণ ওই যে 1:1 রুল বার্সেলোনার অর্থনৈতিক অবস্থা এটা ছিল। এটা প্রত্যক্ষভাবে স্বীকার না করলেও এটাই বাস্তবতা যে নিকো উইলিয়ামসের পরে লুইস ডিয়াজ সিচুয়েশনটা বার্সার জন্য রেডিমেড নয়। এখানে লুইস ডিয়াজও যথেষ্ট এক্সপেন্সিভ একটা অপশান। বার্সেলোনাকে প্লেয়ার অফলোড করতে হবে, তাদের স্যালারি যে একটা ক্যাপ আছে সেটা মেনে চলতে হবে। প্লেয়ারদেরকে অফলোড করার মাধ্যমে সেখানে ওয়েজ বিল বা বেতন বাবদ খরচটা আরও বেশি লিমিটের মধ্যে আনতে হবে। এবং এই জায়গা থেকে এসে মার্ক আন্দ্রে টের স্টেগেন আসলে আরও একটা কঠিন সিচুয়েশনে বার্সাকে কিন্তু ফেলে দিয়েছেন। দেখুন, শুরুতে আমি এই কথাটা বলে নিচ্ছি, টের স্টেগেন বার্সেলোনার ইতিহাসে আইকনিক একজন গোলকিপার। তার এতদিনের সার্ভিসের জন্য অবশ্যই তাকে সম্মান করি এবং বার্সেলোনার একজন লেজেন্ডারি ফুটবলার হিসেবে তিনি একটা সম্মানের জায়গা পাবেন। তবে একই সঙ্গে সেখানেও একটা আমি কিন্তু লাইন টেনে দিতে চাই, কতটুকু লেজেন্ডারি প্রোফাইলে আপনি তাকে বানাবেন এবং কতটুকু সম্মান তাকে দেবেন। এবং এই মুহূর্তে তিনি আসলে যেভাবে বার্সেলোনার মুভমেন্টগুলো দেখছেন, তিনি নিজের ক্যারিয়ার নিয়ে যে সিদ্ধান্তটা নিচ্ছেন সেটা বার্সার জন্য তো দূরের কথা, তার নিজের জন্য কি ভালো হচ্ছে নাকি। সাম্প্রতিক সময়ে আমরা স্প্যানিশ মিডিয়া নানা রকমের নিউজে যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে হানসি ফ্লিক এ প্লেয়ারটার সাথে কথাবার্তা বলেছেন এবং তাকে জানিয়েছেন জোয়ান গার্সিয়ার মতো ইয়াং একজন গোলকিপার যেহেতু এসেছেন, সেহেতু এই প্লেয়ারটাকে অর্থাৎ টের স্টেগানকে এখন আর ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে তিনি চিন্তা করছেন না। তবে টের স্টেগানের কাছে এখনও অপশান আছে, তিনি যদি শেষ পর্যন্ত ক্লাবে থেকে যেতে রাজি হন তাহলে ওই স্পটটার জন্য, গোলকিপিং ওই পজিশনটার জন্য শুধুমাত্র জোয়ান গার্সিয়া নয়, একই সঙ্গে ভয়েচিক শেজনি এই গোলকিপারের সাথেও তাকে লড়াই করতে হবে। ব্যাপারটা টের স্টেগান নাকি খুব ভালোভাবে নেননি, তিনি ক্লাব ছাড়তে রীতিমতো অস্বীকৃতি জানিয়েছেন এবং তিনি নাকি বিশ্বাস করছেন ক্লাবের ওভারঅল হায়ারার্কি এবং তার এক্সপিরিয়েন্সের নিরিখে তিনি ফার্স্ট চয়েস গোলকিপার হয়ে যাবেন। অর্থাৎ তিনি মনে করেন যে সেই যোগ্যতা তার এখনও আছে। এখানে নতুন কেউ আসলেও তিনি খুব একটা বেশি এটা নিয়ে চিন্তিত করছেন না। তার চেয়ে বড় কথা, অনেক অফট্র্যাক মিডিয়াতে এটাও দাবি করা হয়েছে যে শেষ পর্যন্ত টের স্টেগান যদি ক্লাব ছাড়তে বাধ্য হন তাহলে 3 বছর তার একটা বেতন বাবদ একটা বকেয়া অংশ আছে, একটা বড় অ্যামাউন্ট আছে, বার্সাকে সেই জিনিসটা পে করতে হবে। এটার কতটা সত্যতা আছে সেটা জানি না। তবে টের স্টেগান যে বাস্তবতা বুঝতে পারছেন না, তিনি যে নিজেকে একেবারে দ্য আনটাচেবল মনে করে ফেলেছিলেন, তিনি যে মনে করে ফেলেছিলেন যে বার্সাতে তিনি বছরের পর বছর যে পারফরমেন্সটা দিয়েছেন সেটা এতটাই হাইলি রেট হবে যে তাকে কখনো বদলি করা হবে না, সেটা স্পষ্ট। দিনের পর দিন আইকনিক বার্সেলোনা প্লেয়ারদের মধ্যে এমন অ্যাটিটিউড দেখেছি। এর আগে ডিফেন্সে জেরার্ড পিকের মধ্যে এমন টাইপের অ্যাটিটিউড দেখেছিলাম, মনে হচ্ছিল যে এর আগের সিজনগুলোতে দুর্দান্ত খেলেছেন, তার মানে বার্সা তাকে ক্যারি করবে, শেষ দিন পর্যন্ত ক্যারি করবে। অথচ ক্লাবটা বার্সা হোক কিংবা যে কোনো একটা পেশাদার দল হোক, কোনো একজন প্লেয়ারের জায়গাটা একেবারে শতভাগ নিশ্চিত হওয়ার কথা নয়, বিশেষ করে তিনি যখন ফর্ম এবং ইনজুরি সংক্রান্ত ইস্যুতে ভোগেন। টের স্টেগান এই বাস্তবতা যখন মেনে নিচ্ছেন না, তখন আমাদের সামনে একটা বাস্তবতা রেখে যাচ্ছেন। বার্সেলোনা প্লেয়ারদেরকে এতটাই কমফোর্ট জোনে নিয়ে আসে যে তারা শেষ পর্যন্ত যখন অফ ফর্ম বা ইনজুরি নিয়ে ভোগেন, মনে করেন যে তারা যখনই ফিরবেন তখনই একটা জায়গা পাবেন। এটা তাদের অনেকটা ব্যক্তিগত জায়গা, একটা অধিকারের জায়গা। বাস্তবে এমন হওয়াটা উচিত নয়। টের স্টেগানকে কেন্দ্র করে একটা ঘোলাটে সিচুয়েশন কিন্তু আছে। অন টপ অফ দ্যাট, বার্সেলোনা এখনও জোয়ান গার্সিয়াকে কিন্তু রেজিস্টার করতে পারেনি। দানি ওলমো সিচুয়েশনটা আরও একবার সামনে চলে আসতে পারে, এটারও একটা সুযোগের অপেক্ষা হয়তো বা টের স্টেগান থাকতে পারেন। আমি তার সম্পর্কে নেগেটিভ কোনো কথাবার্তা বলতে চাচ্ছি না সে শ্রদ্ধার জায়গা থেকে। এরপর আমি মার্কাস রাশফোর্ড প্রসঙ্গে চলে আসছি। এই যে দিনে দিনে মার্কাস রাশফোর্ড এই অপশনটা অনেক বেশি করে প্রমিনেন্ট হয়ে উঠবে, এটার পেছনে একটা বড় কারণ, একে তো লুইস ডিয়াস অনেক এক্সপেন্সিভ একটা অপশান, লোনে আনার সুযোগ নেই, বেতনটা অনেক বেশি। সে জায়গা থেকে রাশফোর্ড এমন একজন প্লেয়ার যাকে লোন ডিলে প্রাথমিকভাবে আনা যাবে, যিনি কিনা বর্তমান সময়ে প্রায় 18 মিলিয়ন ইউরোর হিসেবে বা এমন এটার কাছাকাছি একটা অ্যামাউন্ট বেতন পান। তিনি যদি বার্সেলোনাতে আসেন তাহলে তার স্যালারিটা তিনি শেষ পর্যন্ত 40% পর্যন্ত কমাতে হবে, অর্থাৎ 10 থেকে 11 মিলিয়ন ইউরোর দিকে আনতে হবে। বার্সেলোনা আশা করে বসে আছে যে রাশফোর্ড শেষ পর্যন্ত বার্সাতে আসার জন্য স্যাক্রিফাইসটা করবেন। আরও একটা প্লেয়ার যিনি কিনা কম দামে কম টাকা খরচ করে আসবেন, বেতন কম নেবেন, যিনি কিনা বার্সার জন্য স্যাক্রিফাইস করবেন, ওই যে লেভানডফস্কি ফর্মুলা, সেটার পথে আরও একবার লাপোর্তা বোর্ড কিন্তু যাচ্ছে। এটাই চরম বাস্তবতা। দিন শেষে হয়তোবা রাশফোর্ডের মতো একজন প্লেয়ারের উপর আশা করাও যায় অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করে, কারণ আমরা গত সিজনে একজন ফেররান তোরেসকে কীভাবে হানসি
হানসি ফ্লিক রি-ইনভেন্ট করেছেন সেই জিনিসটা আমরা দেখেছি। ঠিক একই রকমের প্রতিভা মার্কাস রাশফোর্ডের মধ্যে আছে। হানসি ফ্লিকের মতো একজন কোচের অধীনে তিনি সেই সার্ভিসটা হয়তো বা প্রোভাইড করতেও পারবেন। তবে টের স্টেগানকে ঘিরে যে একটা অচল অবস্থা বা ডেডলকের তৈরি হয়েছে সেটা সমাধান আসলে হানসি ফ্লিকও কীভাবে করবেন এটা আমি নিজেও ভেবে পাচ্ছি না। সব মিলিয়ে আরও একটা ঘোলাটে পরিস্থিতি কিন্তু আমি বার্সা ট্রান্সফারে দেখতে পাচ্ছি। আদিওস ভিস্কা এল বার্সা।